মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে জনপ্রিয় নেতাই হচ্ছে তারেক রহমান। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি সাদিদ আদনান ওয়াহিদ এবং আপনারা আমাকে দেখতে পাচ্ছেন সিটি এফএম প্রেজেন্টস ভয়েস অফ এক্সিলেন্সে। আজকে আমরা চলে এসেছি সাবেক সংসদ সদস্য এবং সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর অফিসে। আমরা কথা বলবো ওনার সঙ্গে, জানবো ওনার রাজনৈতিক ক্যারিয়ারের ব্যাপারে এবং আসন্ন নির্বাচনে বিএনপির কি কি পরিকল্পনা আছে সে বিষয়েও আমরা বিস্তারিত আলাপ করব। তো আর দেরি না করে চলুন কথা বলে নেই স্যারের সঙ্গে। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। এখন অনেক ব্যস্ত সময় পার করছেন রাজনীতি এবং ক্যারিয়ার নিয়ে। এই ব্যস্ত সময়ের মাঝে আমাদেরকে এইটুকু সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাদেরকেও ধন্যবাদ। স্যার, ছোটবেলায় যখন কেউ আপনাকে জিজ্ঞাসা করতো যে বড় হয়ে কি হতে চাও, তখন সাধারণত আপনার অভিপ্রায় কি থাকতো বা আপনি কি উত্তর দিতেন? ধন্যবাদ আপনাকে একটা ভালো প্রশ্ন করার জন্য। আসলে আমি একটা রাজনৈতিক পরিবারের সন্তান। আমার বাবা যেহেতু রাজনীতি করতেন, উনি পাকিস্তান আমল বা ব্রিটিশ আমল থেকেই উনি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। উনি যেহেতু একটা রাজনৈতিক পরিবারের সন্তান হিসাবে আমার ফ্যামিলির অন্য ভাইয়েরা, অর্থাৎ আমি পরিবারের সবার ছোট ছিলাম, আর এই কারণেই পরিবারের অন্য ভাইগুলো বা বোনগুলো কেউ রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না। তো আমি তখন থেকেই, যখন স্কুল কলেজ, আমার শৈশব কৈশোর, তখন থেকে আমার একটা এইম ছিল যে আমি এই পরিবারের সন্তান হিসাবে আমার রাজনীতি করার একটা সুযোগ আছে। যেহেতু আমার বাবা স্কুল কলেজ মসজিদ থেকে শুরু করে এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সাথে জড়িত, আর আমার বাবা যেহেতু একটা রাজনীতিকবিদ, এই হিসাবে আমার তখন থেকে একটা আগ্রহ ছিল। যেহেতু সে রাজনীতিতে একজন সক্রিয় নেতা ছিলেন। আমার নাটোর সে সময় তো জেলা ছিল না, তখন ছিল মহকুমা। স্যার, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি আপনাকে প্রশ্ন করি যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সরকার পতন এবং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে আপনার অভিমত কি? আসলে সত্যি কথা বলতে কি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে একসময় নিজেকে গর্ববোধ করতাম, একটা অহংকার বোধ করতাম যে একটা দেশের পরিবর্তন বলেন, একটা দেশের মুক্তি বলেন, বাংলাদেশের একটা দেশের গণতন্ত্র বলেন, সব কিছুর সাথেই কিন্তু একজন রাজনীতিক কর্মী বা রাজনীতিবিদদের সম্পৃক্ততা থাকে। এদেশের 1952 সালের ভাষা আন্দোলন বলেন, সে সময় তৎকালীন রাজনীতিবিদরা, ছাত্ররা আন্দোলন করেই কিন্তু এদেশের আমাদের বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছিল। এবং এদেশের 1971 সালের স্বাধীনতা যুদ্ধে তৎকালীন ছাত্র নেতারাই কিন্তু আন্দোলনের মূল ভূমিকা পালন করেছে, রাজনীতিবিদরা নেতৃত্ব দিয়েছে। এবং পরবর্তীকালের স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতার সংগ্রাম, সকল ক্ষেত্রেই কিন্তু ছাত্ররা বা রাজনীতিবিদরা ভূমিকা পালন করেছে। এবং দেশ স্বাধীনতার পরে এরশাদ সাহেবের বিরুদ্ধে আমরা দীর্ঘ 9 বছর আন্দোলন সংগ্রাম করে কিন্তু দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলাম। সেই গণতন্ত্রটাকে 2008 সালের পরে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আজকে দীর্ঘ 15.5 বছর এদেশের মানুষকে অপেক্ষা করতে হয়েছে। এবং এই 15.5 বছর দেশ কিন্তু বহু পিছিয়ে গেছে। আজকে এই দেশ কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব টেক ওভার করার পর দেশটাকে যেভাবে এগিয়ে নিয়ে গিয়েছিল, পরবর্তীকালে ওনারকে হত্যা করার পর থেকে শুরু হলো। এবং পরবর্তীকালে এই 111 বলেন, আওয়ামী লীগ বলেন, এসে কিন্তু এই ধারাটাকে একবারে ধ্বংস। এবং আজকে যে দেশ, আজকে কোরিয়া, যে দেশ মালয়েশিয়া, যে দেশ সিঙ্গাপুর হওয়ার কথা, সেই দেশ কিন্তু আজকে আরও পিছিয়ে গিয়েছে। স্যার, আমাদের বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার দেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কার্যক্রম চালাচ্ছে। তো দেশে গণতন্ত্র ও সুশাসন পুনরুদ্ধারে এই সংস্কার কার্যক্রমগুলো কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আপনি মনে করেন? সত্যি কথা বলতে কি, বাংলাদেশের শেখ হাসিনা বা আওয়ামী লীগ এই দেশটাকে কিন্তু একটা আমি যেটা বলছিলাম পিছিয়ে দিয়েছে। বাংলাদেশের গণতন্ত্র, মানুষের ভোটের যে অধিকার,
বাংলাদেশের ভোট সিস্টেমকে তো তারা ধ্বংস করে দিয়ে গেছে। যে ভোট হয় দিনে, সে ভোট তারা রাত্রে নিয়ে গেছে। যে ভোট কেন্দ্রে মানুষ গিয়ে ভোট দেবে, ভোট কেন্দ্রে মানুষের যাওয়া লাগে না, মানুষ তারা নিজেরাই সিল মেরে দেয়। এই যে মানে তারা যে অবস্থার সৃষ্টি করেছে, নির্বাচন ব্যবস্থা বলেন, বাংলাদেশের কনস্টিটিউশন বলেন, মানে নির্বাচন, সংবিধান, এবং মানে অর্থাৎ একটা দেশের যে পরিবর্তনের ক্ষেত্রে বলেন, দেশ পরিচালনার ক্ষেত্রে বলেন, সব কিছুই কিন্তু তারা শেষ করে দিয়েছে। তো আজকে এই জায়গা থেকে মানুষের যে ভোটের যে অধিকার, মানুষের যে মানে মানে সাংবিধানিক যে অধিকার, সব কিছু তারা এটারে ধ্বংস করে দিয়েছে। আজকে এই জন্য যারা আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার, যারা আজকে দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে, তারা বারবার বলছে যে তারা সংস্কার করবে। আমরা চাই যে এই সংস্কারের নাম দিয়ে যেন এটা দীর্ঘ সূত্রতার সুযোগ না করে। কারণ একটা নির্বাচনকালীন সরকার বলেন, আর অন্তর্বর্তীকালীন সরকার বলেন, আর তত্ত্বাবধায়ক সরকার বলেন, যে কোনো সরকারই বলেন না কেন, এটা কিন্তু লং টাইমের জন্য নয়। স্যার, আমরা সংস্কারের কথা বলছিলাম, তো আমাদের গণ অভ্যুত্থানের পর থেকে দেশে একটি নতুন ধারা শুরু হয়েছে, যে রিফর্ম অ্যান্ড রিবিল্ড। তো এই রিফর্ম অ্যান্ড রিবিল্ড করতে গেলে, মানে দেশটা আবার সংস্কার করে পুনর্গঠন করতে গেলে, আসলে সেখানে কি পুরো ভূমিকাটুকুই সরকারের, নাকি আমাদের জনগণেরও এখানে এগিয়ে আসা দরকার? আর জনগণের পাশাপাশি বিএনপির কাছে একটি প্রশ্ন, সেটি হচ্ছে বিএনপি তাদের নিজেদের মধ্যে রিফর্ম বা রিবিল্ডে কি কি পদক্ষেপ নিচ্ছে? না, এটা তো আপনারা তো জানেন যে সরকার এই যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করার জন্য তারা একটা কমিটি করে দিয়েছে, ইলেকশন কমিশন করার জন্য একটা কমিটি করে দিয়েছে, দুর্নীতি দমন যে কমিশন আছে সেখানেও কিন্তু এটাকে সংস্কার করার জন্য সেখানে কমিটি করেছে। এর সাথে আউটসাইডার, অর্থাৎ যারা সাধারণ পাবলিক, যারা দেশের জ্ঞানী গুণী, যাদের জ্ঞান, যাদের পরামর্শ মানে অ্যাডভাইস, যেগুলো যে সেক্টরের প্রয়োজন, হ্যাঁ, তারা তো একটা কমিটি করে দিচ্ছে। কমিটির বাইরেও যে কোনো মানুষ, ধরেন আমি যদি মনে করি নির্বাচন কমিশন সংস্কারের জন্য আমার কোনো পরামর্শ আছে, আমি লিখিত আকারে এই যে সংস্কার যে নির্বাচন কমিশনে যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, আমি তাদেরকে আমার পরিচয় দিয়ে আমি লিখিত আকারে আমার প্রস্তাবনা আমি দিতে পারি। বাংলাদেশের যে কোনো মানুষই কিন্তু তার রাইট আছে, যেহেতু এদেশের একজন নাগরিক হিসাবে আপনি যে সংস্কার বা যে কথাগুলো আপনি বললেন, যে কোনো কমিটির বাইরে, ধরেন একজন কমিটি করে দিয়েছে, যাদেরকে দায়িত্ব দিয়েছে, তাদের বাইরে যে কোনো মানুষ, মানে সেটা সংবিধান ক্ষেত্রে বলেন, দুর্নীতির ক্ষেত্রে বলেন, নির্বাচন কমিশনের ক্ষেত্রে বলেন, বা যে জায়গাগুলো সংস্কার করার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে, যে সংস্কার পদক্ষেপ নেওয়ার প্রয়োজন, সেক্ষেত্রে কমিটির বাইরে যে কোনো মানুষই কিন্তু তার পরামর্শ দিতে পারে। আমি মনে করি মানুষের অধিকার আছে, এবং আমি মনে করি যে কোনো মানুষ, আমি নিজেও এই কমিটির কেউ না হলেও আমিও দিতে পারি। স্যার, সাম্প্রতিক সময়ে মার্কিন নির্বাচন এবং ডোনাল্ড ট্রাম্পের সেই নির্বাচনে জয়লাভ, এটি আসলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের মধ্যে ঠিক কতটুকু ভূমিকা রাখবে? আমাদের সাথে কি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক আরো ভালো হবে, নাকি আরো খারাপ হতে পারে? আপনি কি মনে করেন? আসলে আপনি জানেন যে এই সারা পৃথিবীর রাজনীতিতে বিশেষ করে যুক্তরাষ্ট্র একটা ভূমিকা পালন করে বা পালন করে থাকে, সারা পৃথিবীকে ডমিনেট করে। এবং আমরা বিশ্বাস করি যে এই সারা পৃথিবীর বিশেষ করে যুক্তরাজ্য, আমেরিকা এবং ব্রিটেন, এরা বা পৃথিবীর গণতন্ত্রকে তারা ধারণ করে, এবং তাদের গণতন্ত্রকে কি আমরা অনুসরণ করি, বিশেষ করে আমাদের মধ্যে তৃতীয় বিশ্বের দেশগুলো আর কি। তো এখানে আপনারা তো জানেন যে এখানে এই যে আমাদের আগে যে সরকার, যিনি এদেশকে 15.5 বছর
শাসন এবং শোষণ করেছে। আপনারা দেখেছেন যে যখন দেশে আন্দোলন গণতন্ত্রের জন্য সংগ্রাম চলছিল, নির্বাচনের আগে 2024 সালের নির্বাচনের আগে উনি কখনো মানে ওই বাইডেনের কাছে গিয়ে দেখা করে ছবি তুলে পোস্ট করতেন যে তার সঙ্গে বাইডেনের কি সম্পর্ক। এবং যখন যেখানে মানে ইন্টারন্যাশনাল যে কনফারেন্সগুলো হতো, দেখেছেন যে ইন্ডিয়ার মাধ্যমে যে কোনোভাবেই হোক বাইডেনের কাছে গিয়ে একটা ছবি তুলে এই ছবিটা কিভাবে মানে সোশ্যাল মিডিয়া, টেলিভিশনে, পত্রিকা মানে ভাইরাল করতো। এখন আবার দেখলাম যে কদিন আগে ট্রাম্প কি বর্তমান যে প্রেসিডেন্ট নবনির্বাচিত ট্রাম্পকে উনি কি ম্যানেজ করে ফেলছেন নাকি বলছেন আর কি। তো এটা তো এই সমস্ত কথাগুলো বলে নিজেদের মূর্খতার পরিচয় দেওয়া। একটি প্রতিনিধিত্বশীল সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে বিএনপি ঠিক কতটুকু ভূমিকা পালন করবে বা করতে চাচ্ছে? বাংলাদেশের রাজনীতিতে এই দলের জন্মের পর থেকে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবদ্দশাতে শুরু বেগম খালেদা জিয়া এবং পরবর্তী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বাংলাদেশের মানে রাজনীতিতে গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য অতীতে অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামী দিনেও বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে। এখানে তো কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নেই। স্যার, আমার এবারের প্রশ্নটির উত্তর আমার মনে হয় আমাদের দর্শকরা জানার জন্য অনেক 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 আগ্রহী। বিএনপি যদি আসন্ন সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করে, সেই ক্ষেত্রে দলটির প্রধানমন্ত্রী কে হবে? যে আমাদের পার্টির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া আমাদের নেত্রী, আমাদের নেতা, উনি শারীরিকভাবে অসুস্থ, এটা দেশের মানুষ সবাই জানেন। এবং এই অসুস্থতার জন্য দায়ী শেখ হাসিনা। এবং শেখ হাসিনা তার উপর যে নির্যাতন করেছে, যে মানে অত্যাচার করেছে, তার অত্যাচার নির্যাতনের কারণে আজকে উনি অসুস্থ। আপনারা জানেন যে তার একটা সন্তানকে হত্যা করা হয়েছে, এটা তো সবাই জানেন। একটা বাচ্চা ছেলেকে মানে অত্যাচার নির্যাতনের শিকার হয়ে বিদেশে তাকে মৃত্যুবরণ করছে। আর এক সন্তানকে উনি দেশ ছাড়া ব্যবস্থা করেছে, তাকে মামলা দিয়ে দেশের বাইরে তাকে দেশে আসতে দেওয়া হয়নি। এই বিভিন্ন কারণে উনি অসুস্থ হয়ে গেছে, তার বাড়ি থেকে তাকে উচ্ছেদ করা হয়েছে। তো আমরা আশা করি যে উনি যত তাড়াতাড়ি সুস্থ হয়ে দেশের দায়িত্ব আসবেন, আমাদের জন্য ততই মঙ্গল। তো তারপরেও আপনারা তো জানেন যে উনি অসুস্থ থাকার পরও আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বেই আজকে বিএনপি পরিচালিত হচ্ছে। এবং আমি বিশ্বাস করি এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে জনপ্রিয় নেতাই হচ্ছে তারেক রহমান এবং খালেদা জিয়ার পরে একমাত্র তারেক রহমান। এবং আমি বিশ্বাস করি যদি আমাদের দল ক্ষমতা আসে, স্বাভাবিক কারণেই উনি যেহেতু পার্টির প্রধান, উনি তারেক রহমান সাহেবই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, এটাই স্বাভাবিক। আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী ইশতিহারে কোন কোন বিষয়গুলো বেশি প্রাধান্য পাবে? যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা সড়কে মারাত্মক যানজট, বেকার সমস্যা, গুণগত শিক্ষার মান উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ইত্যাদির মধ্যে কোন কোন বিষয়গুলোকে আপনারা বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন? আপনি যে কটা ইস্যু বললেন সবগুলোই তো গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনার শিক্ষাক্ষেত্রে আপনি জানেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বর্তমান সরকার ধ্বংস করে দিয়েছে। আজকে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার তারা একটা ভূমিকা পালন করবে। আমরা আশা করি আমরা অতীতে আমরা যে পুরাতন রাজনীতি যেটা করে এসছি, তারা নতুন কিছু এদেশের এই সমাজকে দেবে। আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই নতুন প্রজন্ম একটা অগ্রণী ভূমিকা, বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন প্রজন্ম একটা অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি প্রত্যাশা করি। স্যার, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আপনার সাথে কথা বলে অনেক কিছু নতুন করে জানতে পারলাম এবং আশা করি আমাদের দর্শকদেরও ভালো লাগলো। আমি ধন্যবাদ জানাই যারা আমার এই বক্তব্য, এই দীর্ঘ সময় আমার বক্তব্য শুনলেন। আমি আপনাদের এবং আমাদের এই বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে
ভবিষ্যতে আপনারা অগ্রণী ভূমিকা পালন করবেন, এই প্রত্যাশা কামনা করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সো দর্শক, আমাদের সাথেই থাকবেন। আগামী পর্বে আবারও ফিরে আসছি নতুন কোনো গেস্টকে নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিটিএফএম প্রেজেন্টস ভয়েস অফ এক্সিলেন্সের সাথেই থাকবেন। ধন্যবাদ।